ওর সন্তান মাত্র 8 মাস বয়স, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর কোলাকুলি সতর্কবার্তা হোক বা বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কূটনৈতিক ভাষায় মোড়া রিপোর্ট, দুদিকের ইঙ্গিত এক জায়গাতেই গিয়ে ঠেকছে। বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে যে আগুন জ্বলতে শুরু করেছে তা কোনো বিচ্ছিন্ন অভ্যন্তরীণ সংকট নয়। তাহলে কি আসলে বাংলাদেশে আগুন জ্বালানোর পেছনে রয়েছে চীনের পরিকল্পিত ইন্ধন, যার দোসর পাকিস্তান? শেখ হাসিনাকে উৎখাতের আগের সময় থেকে শুরু করে আজকের অরাজকতা, সবকিছুর মধ্যেই দিল্লিকে কোণঠাসা করার একটি বৃহত্তর ভূ রাজনৈতিক ছক স্পষ্ট হয়ে উঠছে। আর এই অস্থিরতার সবচেয়ে ভয়াবহ পরিণতি নেমে আসছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। ময়মনসিংহে হিন্দু দলিত দীপু চন্দ্র দাসের হত্যা কেবল একটি ঘটনা নয়, বরং বাংলাদেশের ভেতরে দ্রুত বদলে যাওয়া বাস্তবতার নির্মম প্রমাণ। প্রশ্ন হলো, চীনের প্রচ্ছন্ন ইন্ধন আর তার সঙ্গে পাকিস্তানের যুগলবন্দি, যার পরিণাম বাংলাদেশের এই জ্বলন্ত অস্থিরতা, তা ভারতের জন্য কতটা উদ্বেগের? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ঢাকার রাজপথে আততায়ীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক 32 বছরের ছাত্র নেতা শরীফ ওসমান হাদির সিঙ্গাপুরে মৃত্যু হওয়ার পর থেকেই অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে। 1.5 বছর আগে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের সময়ও যা হয়নি, এবার তাই হয়েছে। পদ্মাপাড়ের আগুনের আঁচ এসে পড়েছে ভারতে। বাংলাদেশের বুকে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন এবং ময়মনসিংহে দলিত হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনা তো বটেই, কিন্তু সার্বিকভাবে ভারত মনে করছে বাংলাদেশের আগুনের আঁচ এবার যতটা দিল্লিকে চিন্তায় ফেলেছে, 1971 সালের পর তেমন পরিস্থিতি আর আসেনি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার গ্রেটেস্ট চ্যালেঞ্জ সিন্স 1971, হাউস প্যানেল ফ্ল্যাগস রাইজিং পাকিস্তান, চায়না ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ, হোয়াট স্টেপস ক্যান ইন্ডিয়া টেক শীর্ষক খবরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে যা লেখা হয়েছে আমরা সেটা আপনাদের জানাচ্ছি। মূল খবরে ঢোকার আগে ঘটনার পরিপ্রেক্ষিতটা আবার একটু সংক্ষেপে বলি। গত বছর বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্র নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নামে, যিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন, গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 18 ডিসেম্বর রাত 9:10 নাগাদ ওসমান হাদির মৃত্যু হয়। টাইমস অফ ইন্ডিয়ায় এই খবরটিও প্রকাশিত হয় সেই দিনই 18 ডিসেম্বর। খবরে বলা হয়, লোকসভায় পেশ করা সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির এক রিপোর্টে এই মর্মে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যে 1971 সালের যুদ্ধের পর এই প্রথম ভারত এমন এক গভীর কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার উৎস বাংলাদেশের ক্রমশ বদলে যাওয়া রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি। রিপোর্টে বলা হয়েছে, ইসলামপন্থী শক্তির পুনরুত্থান, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতা এবং ঢাকায় চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়তে থাকা, এই তিনের সম্মিলিত অভিঘাত ভারতের জন্য বড় বিপদের ইঙ্গিত বহন করছে। গত 18 ডিসেম্বর মানে সংসদের শীতকালীন অধিবেশন শেষের আগের দিন লোকসভায় পেশ করা এই 9 নম্বর রিপোর্টের শিরোনাম ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ। কমিটির চেয়ারম্যান কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন প্যানেল তাদের পেশ করা রিপোর্টে জানাচ্ছে, বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে ভারতের অস্তিত্বের জন্য হুমকি না হলেও একটি নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী এবং গভীর কৌশলগত পরীক্ষা, যার প্রভাব শুধু ভারত বাংলাদেশ সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের প্রতিবেশী নীতিকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। রিপোর্টে এক বিশেষজ্ঞের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে ঘিরে ভারত এই প্রথম আজ সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। 1971 সালের চ্যালেঞ্জ ছিল অস্তিত্বগত একটি মানবিক সংকট এবং একটি নতুন রাষ্ট্রের জন্ম, কিন্তু বর্তমান চ্যালেঞ্জ আরো গভীর এবং ভয়ঙ্কর। এটি একটি প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক ব্যবস্থার মৌলিক রূপান্তর এবং ভারতের দিক থেকে সরে যাওয়ার সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাস।
কমিটি জানিয়েছে তারা সরকারি আধিকারিক এবং বেসরকারি বিশেষজ্ঞদের একাধিক সাক্ষ্য বিবেচনায় নিয়েছে। উদ্বেগ প্রকাশ করে কমিটির বক্তব্য, বাংলাদেশে চলতে থাকা এই রাজনৈতিক রূপান্তর এবং বিদেশ নীতি সংক্রান্ত অবস্থান বদলের প্রবণতা সময়ের সঙ্গে সঙ্গে ভারতের নিরাপত্তা কাঠামো এবং বিদেশ নীতি পরিবেশকে আমূল বদলে দিতে পারে। বাংলাদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার উৎস কোথায়? এই সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, অন্যতম প্রধান উৎস হল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্য ক্রমশ ক্ষীণ হয়ে যাওয়া। বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির তাদের রিপোর্টের মাধ্যমে কেন্দ্রের কাছে সুপারিশ করে বলেছে, ভারতের উচিত তার নীতিগত এবং মানবিক অবস্থানে অটল থাকা, যা ভারতের মূল্যবোধ এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে একই সঙ্গে এই ধরনের পরিস্থিতিকে যথাযথ সংবেদনশীলতা এবং কৌশলগত সতর্কতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। কমিটি এই মর্মে সতর্ক করেছে যে তরুণদের নেতৃত্বে জেগে ওঠা বাংলাদেশে জাতীয়তাবাদী আবেগের পাশাপাশি ইসলামপন্থী গোষ্ঠীগুলির নতুন করে সক্রিয় হয়ে ওঠা একটি বিপজ্জনক সমীকরণ তৈরি করছে। এই যুগল প্রবণতা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি গোটা অঞ্চলকেই অস্থির করে তুলতে পারে। প্যানেলের আরেকটি বড় উদ্বেগ হলো বাংলাদেশে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব। ঠিক এই কথাটা আমরাও বলতে চাইছি। সংসদে পেশ করা এই রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতি ঢাকায় ভারতের ঐতিহ্যগত প্রভাবকে ধীরে ধীরে ক্ষয় করতে পারে। এখানে বলা হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তটি তৈরি করেছে ত্রিভুজাকৃতির একটি সমীকরণ। একদিকে আওয়ামী লীগের কর্তৃত্বের পতন, অন্যদিকে তরুণ নেতৃত্বাধীন জাতীয়তাবাদের উত্থান, আরেকদিকে চীন এবং পাকিস্তানের প্রভাবে ইসলামপন্থীদের তীব্রতা। এই সবকিছুর সম্মিলিত অভিঘাত হচ্ছে আজকের বাংলাদেশে এক চরম রাজনৈতিক অস্থিরতা। হাসিনার দেশত্যাগের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অস্থিরতা কমার বদলে বরং ক্রমাগত পাল্লা দিয়ে বেড়েই চলেছে। দেখুন, কূটনৈতিক শিষ্টাচারে সব কথা সরাসরি বলা যায় না। কমিটির এই রিপোর্টও বলতে পারেনি, কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে যে বিপদটা আসলে হিমালয়ের ওপার থেকে আসছে। এদিকে এই রিপোর্ট হাতে পাওয়ার পর বিদেশ মন্ত্রক কমিটিকে আশ্বস্ত করে জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রভাব থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আলাদা করে রাখার জন্য ভারত সচেতন এবং ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের সহযোগিতার প্রশ্নে সার্ক এবং বিমস্টেকের পথও আলোচনায় উঠে এসেছে। এই বিষয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট ভাষায় কমিটিকে জানিয়েছেন, পাকিস্তান যতদিন সীমান্ত পারের সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করবে, ততদিন সার্ক পুনরুজ্জীবনের কোনো প্রশ্নই ওঠে না। বিক্রম মিশ্রির বক্তব্য, সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাব নিয়ে যে কেউ আমাদের কাছে এলে আমরা অত্যন্ত স্পষ্ট করে বলছি, একই সঙ্গে সংলাপ এবং সন্ত্রাস চলতে পারে না। যতদিন পাকিস্তান রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সীমান্ত পারের সন্ত্রাসের পথ ছাড়বে না, ততদিন সার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। রিপোর্টের উপসংহারে কমিটি জোর দিয়ে বলেছে, বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক গতিপথ এবং বৈদেশিক জোটবদলের ধারা ভারতের জন্য দীর্ঘদিন ধরে নজরে রাখার বিষয়। কারণ আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 তারিখের পর 20 ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত আরও একটি খবর স্ক্রিনে লক্ষ্য করুন। শিরোনাম, চায়না রিভাইভিং এয়ার সাবমেরিন বেসেস ইন বাংলাদেশ অ্যামিড আনরেস্ট এক্স এনভয় ওয়ান্স অফ স্ট্র্যাটেজিক ট্র্যাপ। অর্থাৎ বাংলাদেশে অশান্তির মধ্যেই বিমান ঘাঁটি এবং সাবমেরিন ঘাঁটি পুনরুজ্জীবিত করেছে চীন। কৌশলগত ফাঁদের সতর্কবার্তা প্রাক্তন রাষ্ট্রদূতের। কি বলা হয়েছে এই খবরে? ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলা দ্রুত ভারতের জন্য একটি ভূ রাজনৈতিক মাথা ব্যথায় পরিণত হচ্ছে। হিংসাত্মক বিক্ষোভ এবং ক্রমবর্ধমান ভারত বিরোধী বক্তব্যের আবহে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক বাবুর নেতৃত্ব প্রকাশ্য সমালোচনা করে বাংলাদেশের আচরণকে তাদের দায়িত্ব জ্ঞানহীন এবং কৌশলগতভাবে অপরিণামদর্শী বলেই আখ্যা দিয়েছে। সংসদীয় পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে, চীন বাংলাদেশে তাদের প্রভাব ক্রমশ বাড়াচ্ছে। কিভাবে বাড়াচ্ছে? পিনাক বাবুর নেতৃত্বাধীন কমিটি বলছে, শিলিগুড়ি করিডোরের কাছাকাছি একটি বিমান ঘাঁটির সঙ্গে যুক্ত পরিকাঠামো প্রকল্প এবং বঙ্গোপসাগর উপকূলে একটি সাবমেরিন সুবিধার মাধ্যমে। বিশেষজ্ঞদের সতর্কতা হলো, এই ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়া জুড়ে চীনের পরিচিত কৌশলগত ছকেরই প্রতিচ্ছবি।
বন্দর, বাণিজ্য পথ এবং রাজনৈতিক যোগাযোগে বেজিংয়ের বিনিয়োগকে মিলিয়ে দেখলে ভারতের সামনে কৌশলগত ঘেরাওয়ের বাস্তব আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশ যখন এক অস্থির অধ্যায়ে প্রবেশ করছে, তখন আঞ্চলিক শক্তির সমীকরণ বদলাতে শুরু করায় দিল্লি পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখেছে, লেখা হয়েছে প্রকাশিত প্রতিবেদন। এবার ফ্ল্যাশব্যাকে চলুন। গত বছর জুলাই মাসে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বেনজির ছাত্র বিক্ষোভ, সেখান থেকে হাসিনা সরকারকে উৎখাতের দাবিকে সাধারণ মানুষের আন্দোলনের সময়ও ভারতের প্রাক্তন সেনা কর্তারা আশঙ্কা করেছিলেন হাসিনাকে দেশছাড়া করতে পিছন থেকে ইন্ধন যোগাচ্ছে চীন এবং তাদের দোসর পাকিস্তান। সংবাদ মাধ্যমে সেই সময় এই সংক্রান্ত একাধিক খবর সামনে আসে। গণ আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনার দেশত্যাগের পরদিন 2024 সালের 6 আগস্ট ফার্স্ট পোস্টে প্রকাশিত এই খবরটি স্ক্রিনে লক্ষ্য করুন। খবরের শিরোনাম, আর চায়না অ্যান্ড পাকিস্তান বিহাইন্ড শেখ হাসিনাজ আউস্টার ইন বাংলাদেশ। নিউজ 18-এর শীর্ষ গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে ফার্স্ট পোস্টের এই প্রতিবেদনে লেখা হয়েছিল, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই, জামায়াত বা ইসলামিক মৌলবাদী শক্তি বাংলাদেশের ছাত্রদের ব্যবহার করে শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করছে। নেপথ্যে চীনের সহযোগিতায় আইএসআই এর মূল উদ্দেশ্য বাংলাদেশে ভারত বিরোধী এমন একটি সরকারকে ক্ষমতায় বসানো যারা ইসলামাবাদ এবং বেজিংয়ের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হবে, পাশাপাশি বাংলাদেশ থেকে পরিচালিত ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রতি উদাসীন থাকবে বা দেখেও না দেখার ভান করবে। অপারেশন হাসিনার সময় একটি মাল্টিলেয়ার্ড বা বহুমাত্রিক ষড়যন্ত্র কাজ করছিল। একদিকে চীন পরিকাঠামো এবং সামরিক কৌশলগত দিক থেকে ভারতকে ঘেরাও করার চেষ্টা করছিল, অন্যদিকে পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ভারত বান্ধব সরকারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই সময়ই বোঝা গেছিল যে আমাদের প্রতিবেশী এই দুই দেশের সমীকরণ ভারতকে তার পূর্ব সীমান্তে, বিশেষ করে উত্তর পূর্ব সীমান্তে এক কঠিন নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে আইএসআই সমর্থিত জামায়াতি ইসলামী বড় অঙ্কের অর্থ সহায়তা পেয়েছিল বলেই মনে করে ভারত। ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত যে হাসিনাকে উৎখাতের সময় তহবিলের একটি বড় অংশ পাকিস্তানে কর্মরত চীনা সংস্থাগুলোর কাছ থেকে এসেছিল। গোয়েন্দারা আরও জানতে পেরেছিলেন যে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা আইসিএস সরাসরি পাকিস্তানের দেওবন্দি জঙ্গি সংগঠন হরকত উল জিহাদ আল ইসলামী বা হুদির সঙ্গে আঘাত গঠন করে কাজ করছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশে তালিবান ধাঁচের শাসন কায়েম করা। মনে করে দেখুন, 2024 সালের জুলাই আগস্টে ঢাকায় পাকিস্তানি দূতাবাস কি করেছিল? সাধারণত কোনো বিদেশি মিশন যা করে না, ঢাকার পাকিস্তান দূতাবাস তাই করেছিল। তারা বিক্ষোভকারী ছাত্রদের প্রয়োজনে দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রস্তাব দিয়েছিল। ভারতীয় গোয়েন্দারা মনে করেন আইএসআই এর লক্ষ্য হলো ভারতকে চাপে ফেলার জন্য বাংলাদেশে একটি পাকিস্তানপন্থী সরকারকে ক্ষমতায় বসানো। এটা করতে পারলে ভারতের সীমান্তে একাধিক পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানো সহজ হবে। হাসিনার চেষ্টা ছিল ভারত এবং চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। হাসিনার এই আচরণে বিরক্ত ছিল চীন। বেজিং বরাবর মনে করে ঢাকায় পাকিস্তান ঘেঁষা সরকার থাকলে তাদের আদতেও স্বার্থ রক্ষা করবে। চীনের গোয়েন্দা সংস্থা এমএসএস অনেক দিন ধরেই আমাদের পূর্বোত্তরে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে সক্রিয়। গত বছর বাংলাদেশে অপারেশন হাসিনার সময় প্রাক্তন হাই কমিশনার বিনা সিকরি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাধারণ কোটা সংস্কার আন্দোলন যেভাবে একটি রাজনৈতিক অভ্যুত্থানের রূপ নিল, তাতে বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত বছর জুলাইয়ে বাংলাদেশে যখন কোটা বিরোধী ছাত্র আন্দোলন জোরদার হচ্ছে, সেই সময়ই চীন সফরে গেছিলেন হাসিনা। অবাক করার মতন বিষয় ছিল, চীন হাসিনাকে যথাযথ প্রটোকল দেয়নি। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং আলাদা করে হাসিনার সঙ্গে বৈঠক পর্যন্ত করেননি। পররাষ্ট্র বিশেষজ্ঞ মহলের একাংশ সেদিনই বেজিংয়ের এমন অদ্ভুত আচরণে অশনি সংকেত দেখতে পেয়েছিল। তখনই তাদের মনে হয়েছিল বেজিং যেভাবে হাসিনাকে এড়িয়ে চলছে তা চীনের সঙ্গে পাকিস্তানের স্পষ্ট আঁতাতের ইঙ্গিত, যেই আঁতাতের পেছনে গভীর কোনো ছক রয়েছে। বাংলাদেশের জামায়াতি ইসলামীর অতি সক্রিয়তা তখনই দিল্লিকে ভাবিয়ে তুলতে শুরু করে। ভারতীয় গোয়েন্দারা বুঝে যান বাংলাদেশের অস্থিরতার নেপথ্যে পাকিস্তান এবং চীনের সরাসরি হাত রয়েছে।
অনেকটা মুরগির গলার মতন দেখতে বলে শিলিগুড়ি করিডরকে বলা হয় চিকেন স্নেক। এই শিলিগুড়ি করিডর এবং তার সঙ্গে বঙ্গোপসাগরে চীনের ক্রমশ বেড়ে চলা সক্রিয়তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অনেক দিন ধরেই বহুমাত্রিক এবং দীর্ঘমেয়াদী উদ্বেগ। ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বোত্তরের 7 সিস্টার্স বা 7 রাজ্যকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডর। এই সংকীর্ণ ভূখণ্ড লক্ষ্যবস্তু, কারণ চীনের কৌশলগত পরিকল্পনা হলো যুদ্ধের সময় বা উত্তেজনার মুহূর্তে এই করিডরটি বিচ্ছিন্ন করে দেওয়া। যদি তারা এটি করতে সফল হয় তবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রশ্ন হলো এখানে বাংলাদেশের ভূমিকা কোথায়? বাংলাদেশে চীনের পরিকাঠামো উন্নয়ন, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী এলাকায় বিমান ঘাঁটি বা সামরিক ছাউনির সম্ভাব্য ব্যবহার ভারতকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে বাংলাদেশের এই কৌশলগত নাভিকুণ্ডে চীনের পদচিহ্ন ভারতের জন্য এক বড় মাথা ব্যথা। এবার আসি বঙ্গোপসাগরে চীনের সক্রিয়তা এবং সাবমেরিন ঘাঁটি প্রসঙ্গে। এই অঞ্চলকে মালার মতন ঘিরে স্ট্রিং অফ পার্লস কৌশলে ভারতকে চাপে রাখতে চায় চীন দীর্ঘদিন ধরেই স্ট্রিং অফ পার্লস কৌশলের মাধ্যমে ভারতকে সমুদ্রপথে ঘিরে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশের উপকূলে চীনের সহায়তায় চীনের সাবমেরিন ঘাঁটি তৈরি হলে তা ভারতের নৌসীমানায় চীনের নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেবে। ফলে এটা শুধু ভারতের বাণিজ্যিক জলপথকে ঝুঁকির মুখে ফেলবে তাই নয়, তার সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামরিক গুরুত্বকে চ্যালেঞ্জ জানাবে। এমনিতেই বঙ্গোপসাগরে চীনের সাবমেরিন এবং রণপথের নিয়মিত উপস্থিতি, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি এবং মিসাইল টেস্টিং সেন্টারগুলো, বিশেষ করে ওড়িশার হুইলার আইল্যান্ড, সেখানে সরাসরি গুপ্তচর বৃত্তির আশঙ্কা তৈরি করে। অতএব একদিকে হিমালয় সীমান্তে চীনের চাপ, অন্যদিকে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি ভারতকে একাধারে উত্তর এবং পূর্ব দুদিক থেকেই চাপে রাখবে। বাংলাদেশের বড় বড় পরিকাঠামো প্রকল্পে চীনের বিনিয়োগ হলো আদতে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, মানে ঋণের ফাঁদে জড়িয়ে ফেলার কূটনীতি। চীনের এই কৌশলই ক্রমশ ঢাকাকে বেজিং এর উপর নির্ভরশীল করে তুলছে। এর ফলে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও চীনের সামরিক ব্যবহারের ক্ষেত্রে বাধা দিতে ব্যর্থ হতে পারে, যা ভারতের জন্য বিশেষভাবে উদ্বেগের। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা আর ভারত বিরোধী প্রচারকে কাজে লাগিয়ে চীন অনেক দিন থেকেই তাদের রাজনৈতিক প্রভাব স্থায়ী করতে চাইছে, যা ভারতের নেইবারহুড ফার্স্ট, বাংলায় বললে প্রতিবেশী প্রথম কূটনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সবশেষে কিছু জরুরি প্রশ্ন। বাংলাদেশে যা ঘটছে তাকে শুধুই ক্ষমতা বদলের গণ অসন্তোষ, নাকি পরিকল্পিতভাবে রাষ্ট্রকে অস্থির করে তোলার একটি ভূ রাজনৈতিক খেলা? শেখ হাসিনার পতন যদি সত্যি গণতন্ত্রের নামে হয়ে থাকে, তবে কেন সেই শূন্যস্থান ভরে উঠছে ইসলামপন্থী শক্তি আর বিদেশি প্রভাব আর সংখ্যালঘু নিপীড়নে? কেন পরিবর্তনের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা হচ্ছে? আর কেন ঢাকায় ভারতের জায়গা সংকুচিত করার প্রতিটি চালেই চীন এবং পাকিস্তানের ছায়া ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে? আরো বড় প্রশ্ন হলো, এই অরাজকতায় কার লাভ হচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষের, নাকি সেই শক্তিগুলোর যারা দক্ষিণ এশিয়াকে টুকরো টুকরো করে নিজেদের কৌশলগত দাবার বোর্ড সাজাতে চায়? ইতিহাস সাক্ষী, ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা দখলের চেষ্টা শেষ পর্যন্ত কোনো মুক্তি আনে না, আনে রাষ্ট্রের ভাঙন, হিংসা আর দীর্ঘস্থায়ী অন্ধকার। আজ বাংলাদেশ সেই বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে, কাল কি ভারতও সেই বিপজ্জনক মোড়ে গিয়ে দাঁড়াতে পারে? ভাবুন, আপনারাই ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।